সম্মানিত ভিউয়ার্স, টিপলদার আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিংবা সরকারি হাই স্কুল কিংবা সরকারি কলেজের শিক্ষক, এই যে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক কিভাবে 2025-26 অর্থবর্ষের রিটার্ন দাখিল করবেন অনলাইনে, তাই দেখাবো আজকে ভিডিওতে। আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনাদের যত ধরনের প্রশ্নই থাকুক আশা করি উত্তর পেয়ে যাবেন এবং নিয়ম মতে সঠিকভাবে আপনি আপনার রিটার্নটি দাখিল করতে পারবেন ঘরে বসে নিজের মোবাইল বা কম্পিউটার থেকে। আর ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। এই কাজটি আপনারা কীভাবে করবেন, তার জন্য প্রথমেই আপনাদের মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দিয়ে নেবেন। তারপরে আপনারা এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এই যে সার্চ বার আছে, জাস্ট এখানে আপনারা টাইপ করবেন ই রিটার্ন। যখন আমি টাইপ করলাম, টাইপ করার পরে আমি এটা সার্চ করব, তখন এই ধরনের বিভিন্ন লিঙ্ক পেয়ে যাব। তারপরে এই যে ই রিটার্ন এই অপশনে ক্লিক করব। যখন এখানে ক্লিক করব তখন এই যে ই রিটার্ন মধ্যের যে অপশনটা, এখানে ক্লিক করে আমরা লগইন পেজটি পেয়ে যাব। তারপরে আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন। যাদের 3 নাম্বার দিয়ে এই ই রিটার্ন রেজিস্টার্ড করা আছে, আপনারা এখানে রেজিস্ট্রেশন করা থাকলে আপনারা এখানে ক্লিক করবেন। আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশনটা করে নেবেন। তারপর আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করব। তারপর এখানে আপনার 3 নাম্বার, তারপর এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি। তারপর এই যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা এখানে টাইপ করে দেবেন। ক্যাপচা যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে ক্লিক করে ক্যাপচা চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন যতবার ইচ্ছা ততবারই ক্যাপচা চেঞ্জ করে নিতে পারবেন। আমি চেঞ্জ করে দেখালাম। তারপরে এখানে যে লেটারগুলো আছে, যদি ক্যাপিটাল লেটার হয় ক্যাপিটাল, স্মল লেটার হলে স্মল লেটার টাইপ করবেন। আমি টাইপ করে দিচ্ছি। তারপরে যে সাইন ইন অপশন আছে এখানে ক্লিক করব। আপনি আপনার পেজে চলে আসলেন। তারপরে নিচের দিকে লেখা আছে দেখেন বাম দিকে রেগুলার ই রিটার্ন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার এরকম একটি পেজ আসবে। এই পেজে লেখা আছে দেখেন অ্যাসেসমেন্ট ইনফরমেশন, যে রিটার্ন স্কিম এখানে থাকবে সেলফ, তারপরে অর্থবর্ষ দেওয়া থাকবে দেখেন 2025-26 অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার, কোন বছরে আমরা রিটার্ন দিতে যাচ্ছি, তারপর কত তারিখ থেকে অর্থাৎ 1/7/2024 থেকে 30/6/2025, এটা হচ্ছে আপনার ইনকাম বর্ষ, অর্থাৎ কোন বছরে আয়ের উপর আপনি রিটার্নটা দিচ্ছেন। তারপরে যে রেসিডেন্ট স্ট্যাটাস এখানে দেবেন রেসিডেন্ট। তারপর ডান দিকে হেডস অফ ইনকাম, এই যে হেডস অফ ইনকাম, এই হেডস অফ ইনকামটা আপনার বলা হচ্ছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইয়ার, এই বছর কি আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম আছে? আমরা সবারই ট্যাক্সেবল ইনকাম, এই জন্য ইয়েসে দিলাম। তারপরে আপনি কোথায় থেকে ইনকাম করেন, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, আমি যেহেতু সরকারি চাকরি অর্থাৎ শিক্ষক সেই জন্য এই ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা সিলেক্ট করব। তারপরে আমরা এটাও সিলেক্ট করে দেবো ইনকাম ফ্রম স্কেল অ্যাসেট। এখানে যেমন অনেকে ডিপিএস আছে, এফডিআর আছে এবং সঞ্চয়পত্র আছে, এই জন্য আমরা এই অপশনটি সিলেক্ট করে দেব। তারপর একটু নিচে আসলাম, দেখেন এখানে বলা আছে ট্যাক্স এক্সাম্পট ইনকাম, অর্থাৎ আপনার কি কোনো ইনকাম আছে যার উপর কোনো ট্যাক্স নেই? যদি থাকে তাহলে ইয়েসে দিবেন, আর না থাকলে নোতে দিবেন। কারণ অনেক শিক্ষক আছে যাদের ইউটিউবে কিংবা পেজ থেকে ইনকাম করে থাকেন, আপনারা ইয়েস দিতে পারেন। আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করবেন। আমি যার জন্য দিচ্ছি তার কোনো ইনকাম নেই, এই জন্য আমরা নোতে ক্লিক করব, অর্থাৎ তার সমস্ত ইনকামই হচ্ছে ট্যাক্সের আওতাভুক্ত। তারপর নিচে আর কিছু সিলেক্ট না করে ডান দিকে কন্টিনিউ আছে এখানে ক্লিক করব। তারপর লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, অর্থাৎ আপনি কোথায় থেকে ইনকাম করছেন। এখানে যেসব অপশন আছে সেখানে হচ্ছে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আয়দার সিটি কর্পোরেশন, অর্থাৎ আপনি যে সিটি কর্পোরেশনে বসবাস করেন বা যেখান থেকে আয় করেন আপনি সেটা সিলেক্ট করছেন। আর যদি কোনো সিটি কর্পোরেশন না হয় থেকে জেলা উপজেলা থেকে ইনকাম করে থাকেন তাহলে এনি আয়দার এরিয়া সিলেক্ট করে দিবেন। আমি এনি আয়দার সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে বলা হচ্ছে ওয়ার ওনডেড গেজেটেড ফ্রিডম ফাইটার, অর্থাৎ আপনি কি যুদ্ধাহত গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা হলে আপনি এখানে মার্ক করবেন। তারপরে বলা হচ্ছে পার্সন উইথ ডিসেবিলিটি, আপনি যদি কোনো প্রতিবন্ধী হন তাহলে এটা সিলেক্ট করবেন, অথবা ক্লেম বেনিফিট এজ যে পার্টনার বা লিগেল গার্ডিয়ানস অফ এ পার্সন উইথ ডিসেবিলিটি যদি হন তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। আমার যেহেতু এই তিনটার মধ্যে কোনো কিছু নেই আমি আর সিলেক্ট করব না। তারপরে নিচের দিকে যাব,
বলা হচ্ছে যেখানে ট্যাক্স রিবেট, অর্থাৎ আপনি ট্যাক্স রিবেট চান কিনা, অর্থাৎ আপনি যদি কোথায় টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি ট্যাক্স রিবেট পাবেন। এই জন্য আমরা ইয়েসে দেবো। যেমন ডিপিএস আছে, সঞ্চয়পত্র আছে, তারপরে এফডিআর আছে, তারপরে শেয়ার মার্কেটে বিনিয়োগ আছে। যদি এরকম হয় তাহলে আমরা ইয়েসে ক্লিক করব। যেহেতু ওনার সঞ্চয়পত্র আছে এই জন্য ইয়েসে ক্লিক করবো। তারপরে গ্রস ওয়েলথ ওভার 50 লাখ, অর্থাৎ আপনার সম্পদ কি 50 লাখের বেশি? যদি 50 লাখের বেশি হয় তাহলে ইয়েসে ক্লিক করবেন, না হলে নোতে ক্লিক করবেন। ওন মোটর কার, আপনার যদি গাড়ি থাকে তাহলে মোটর গাড়ি থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। তারপর হচ্ছে ওন অফশোর প্রপার্টি, অর্থাৎ দেশের বাইরে আপনার কোনো সম্পদ আছে কিনা, থাকলে ইয়েস, না থাকলে নো। যেহেতু নাই আমি নোতে ক্লিক করলাম। তারপর বলছে শেয়ার হোল্ডার ডাইরেক্টর অফ এ কোম্পানি, অর্থাৎ আপনি কি কোনো স্টক এক্সচেঞ্জে রিলেটেড কোম্পানির শেয়ার হোল্ডার বা ডাইরেক্টর, থাকলে আপনি ইয়েস, আর যদি না হয় নো দেবেন। হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, অর্থাৎ আপনার কোনো সিটি কর্পোরেশনে কোনো হাউস প্রপার্টি আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। তারপর হচ্ছে আইটি 10B মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান টু সাবমিট, অর্থাৎ আইটি 10BT অর্থাৎ আপনি যে কোর্সপাতি করছেন তার সম্পূর্ণ বিস্তারিত দিতে চান, দিতে চাইলে ইয়েস, আর না থাকলে নো। তো আমি ইয়েসই দেবো। তারপরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন আপনার বলা হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, অর্থাৎ আপনি যে চাকরি করেন চাকরি থেকে আপনি কী পরিমাণ আয় করেন তার বিস্তারিত তথ্যটা দিতে হবে। প্রথমে আপনাকে দিতে হবে এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনি কী ধরনের সরকারি চাকরি করেন, আপনার বেতনটা কোথায় থেকে আসে তা সিলেক্ট করে দেবেন। এখন লক্ষ্য করেন এখানে আমি দুটা বিষয় দেখিয়ে দিচ্ছি। বলা হচ্ছে গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রু আইবাস প্লাস, অর্থাৎ যাদের আইবাস থেকে বেতন হয় থেকে আপনারা উপরেরটা সিলেক্ট করবেন, আর যদি আইবাস থেকে বেতন না হয় তাহলে আপনারা এটা সিলেক্ট করবেন। আমি যেহেতু সরকারি স্কুলের শিক্ষকদের ক্ষেত্রে দেখাচ্ছি এই জন্য গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রু আইবাস প্লাস প্লাস এটা সিলেক্ট করে দিবেন। তারপর নেম অফ দ্য অফিস, অর্থাৎ আপনার স্কুল কলেজের নামটা এখানে আপনি টাইপ করে দিবেন। তারপরে ডেজিগনেশন, অর্থাৎ আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার, হেড টিচার, প্রিন্সিপাল, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আপনি বা প্রফেসর যাই হোক, বা সিনিয়র টিচার বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট টিচার বা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা হেডমাস্টার, আপনি যে পদেই চাকরি করেন সেই পদটা এখানে টাইপ করে দিবেন। তারপর নিচের দিকে আসবেন পার্টিকুলার্স, অর্থাৎ আপনি কোথায় কোথায় থেকে আয় করেন, কত আয় করেন। তারপর এখানে আসার পর ওই যে বেসিক পে, বেসিক পে বলতে বোঝানো হচ্ছে এক বছরে আপনি যে মূল বেতন পেয়ে থাকেন সেই মূল বেতনের হিসাবটা, যেমন 12 মাসে উনি মূল বেতন যেমন 21,380 টাকা ওনার মূল বেতন, এই জন্য 21,380 টাকার 12 দিয়ে গুণ করলে যে টাকাটা হবে সেটাই হচ্ছে বেসিক পে। এখন আপনার বেতন যতই হোক অর্থাৎ মূল বেতন তা 12 মাসের বেতন অর্থাৎ 12 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা এখানে উল্লেখ করে দেবেন। তারপরে হাউস রেন্ট, হাউস রেন্ট হচ্ছে প্রতি মাসে আপনি যত টাকা হাউস রেন্ট পান, অর্থাৎ আপনি বাড়ি ভাড়া পান, সেই বাড়ি ভাড়ার 12 দিয়ে গুণ করলেই আপনি এক বছরের বাড়ি ভাড়াটা এখানে পেয়ে যাবেন। তারপরে মেডিকেল অ্যালাউন্স, আমরা জানি প্রত্যেক সরকারি কর্মচারীর জন্য মেডিকেল অ্যালাউন্স মাসে 1500 টাকা, এই জন্য 12 মাসে 18,000 টাকা। তারপরে বাংলা নিউ ইয়ার্স, অর্থাৎ আপনার মূল বেতন যত তার 5 ভাগের 1 ভাগ অর্থাৎ 20% আপনি পাবেন বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স, অর্থাৎ বাংলা নববর্ষ ভাতা। আপনি মূল বেতনের 20% এখানে পেয়ে থাকবেন। যেহেতু 21,380 টাকা ওনার মূল বেতন সেহেতু তার 20% হচ্ছে 4,276 টাকা। তারপরে ফেস্টিভ্যাল অ্যালাউন্স, অর্থাৎ বছরে 2টা ফেস্টিভ্যাল অ্যালাউন্স পেয়ে থাকেন, এটা ঈদই হোক আর পূজারই হোক, এই জন্য ওনার 2টা বোনাস যোগ করবেন, অর্থাৎ বেসিক যত তার দ্বিগুণ, সেই জন্য তার ফেস্টিভ্যাল অ্যালাউন্স হচ্ছে 42,760 টাকা। তারপরে এডুকেশন অ্যালাউন্স, যদি আমরা জানি একজন সন্তান হয়ে থাকে তাহলে 500 টাকা পাবেন, আর 2 জন হলে পাবেন আপনি 1000 টাকা। যেহেতু 2 জন সন্তান ওনার এই জন্য 12 মাসে উনি কত টাকা পাবেন, 12,000 টাকা পাবেন। আমরা 12,000 টাকা এখানে এডুকেশন অ্যালাউন্স দিয়ে দিলাম। তারপরে জিপিএফ ইন্টারেস্ট, যেহেতু ওনার জিপি ফান্ড আছে এই জন্য জিপি ফান্ড থেকে 1 বছর তিনি এত টাকা ইন্টারেস্ট পেয়েছেন, সেটা আপনারা জিপি ফান্ডের স্লিপ থেকে দেখতে পারবেন। তারপরে এখানে আছে স্পেশাল পে, স্পেশাল পে বলতে বোঝানো হচ্ছে আপনার যে মূল বেতন তার যে 5%, অর্থাৎ আপনার মূল বেতনের 5% যত হয় তা এখানে উল্লেখ করে দেবেন, এবং সেটা যদি 1000 টাকার কম হয় তাহলে 1000 উল্লেখ করবেন, আর 1000 টাকার বেশি হলে যত টাকাই হবে যেমন 1080, 1070 বা 1090 যতই হোক এক মাসের স্পেশাল পে অর্থাৎ বিশেষ প্রণোদনা সেটাকে 12 দিয়ে গুণ করলে যত হয় তা এখানে উল্লেখ করে যাবেন। যদি 1000 হয় তাহলে 12,000, আর 1000-এর বেশি হলে যতই হয় তা 12 দিয়ে গুণ করবেন, এই টাকাটা হবে। তারপরে টিফিন অ্যালাউন্স প্রতি মাসে 200 করে 12 মাসে 2400 টাকা।
তারপর উনি এক বছরে ট্রেনিং অ্যালাউন্সও পাইছেন 6,800 টাকা। যদি আপনার আরও কোনো অ্যালাউন্স থাকে, যেমন এখানে আছে যেমন এরিয়া অ্যালাউন্স বা অ্যাপয়েন্টমেন্ট পে বা বেস্টমেন্ট অ্যালাউন্স বা চার্জ অ্যালাউন্স, এই ধরনের বিভিন্ন আছে, সিকিউরিটি টিএডিএ যদি থাকে সব কিছু এখানে উল্লেখ করে দেবেন। আর না থাকলে এই যে ডিলেট আছে, ডিলেটে ক্লিক করলেই এটা ডিলেট হয়ে যাবে। ওনার এই বেতন ভাতাটা উনি পেয়ে থাকেন। তারপর আমরা এটারে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। আমার সেভ এন্ড কন্টিনিউ হয়ে গেল। তারপর ওই যে ইনকাম ফ্রম ফিসক্যাল অ্যাসেট, অর্থাৎ ওনার সঞ্চয়পত্র আছে, এই জন্য আমরা এটা এখানে দেখিয়ে দেব। এখন প্রশ্ন হচ্ছে এই সঞ্চয়পত্র ছাড়া যদি আরও কিছু থাকে তাহলে এটা আমি পূর্বেই রেডি করে রাখছি। তখন আপনারা এই যে অ্যাড অ্যানাদার টাইপ আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটা বাছাই করে নেবেন আপনার কি আছে। যেমন দেখেন ইন্টারেস্ট ফর সঞ্চয়পত্র আদার দেন পেনশনার, ইন্টারেস্ট ফর সঞ্চয়পত্র পেনশনার বা ইন্টারেস্ট বা প্রফিট ব্যাংক ফিট ইত্যাদি ধরনের অপশন আছে, যেটাই তাকে আপনি এটা সিলেক্ট করবেন। যেমন পেনশনার হলেই পেনশনারটা সিলেক্ট করবেন। যেহেতু উনি পেনশনার না এই জন্য আমি এটা ক্রস করে দিলাম, অর্থাৎ রিমুভ করে দিলাম। তো ওনার একটা সঞ্চয়পত্র আছে, এই সঞ্চয়পত্রটা অ্যাড করে নিলাম। এই যে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশনার, এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। তারপর এই যে সঞ্চয়পত্রটা রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিলাম, তারপর ইস্যু ডেটটা এখানে দিলাম। সেটা আপনি সঞ্চয়পত্র খুলছেন যে সঞ্চয়পত্রের প্রত্যয়নপত্র দেখতে পারবেন, আবার আপনার একটা স্লিপ আছে সেখানে দেখতে পারবেন। তারপর কত টাকা সঞ্চয়পত্র, 3 লক্ষ টাকার। এই বছর তিনি সুদ পেয়েছেন 30,000 টাকা, তার টিডিএস অর্থাৎ সঞ্চয়পত্রের প্রত্যয়নপত্রে আপনি এটা পেয়ে যাবেন টিডিএসটা। আর টিডিএস যদি আপনারা বাই করতে না পারেন, আমার ভিডিও আছে সঞ্চয়পত্রের উপর, সেখান থেকে আপনারা টিডিএসটা দেখে নেবেন। তারপরে সেভ ইন কন্টিনিউতে ক্লিক করব। আমার এটা হয়ে গেল। তারপরে যে রিপেট, অর্থাৎ আপনি যে কোথায় কোথায় বিনিয়োগ করছেন সেই বিনিয়োগটা তো আপনাকে দেখাতে হবে, এই জন্য আমি এটা দেখিয়ে দিলাম। এই যে দেখেন ওনার বিনিয়োগটা কোথায় আছে, অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড। জেনারেল প্রভিডেন্ট ফান্ডে ওনার বিনিয়োগ আছে কত টাকা, এই যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফ এর নাম্বারটা আপনারা এখানে স্লিপ থেকে টাইপ করে দিবেন। তারপরে এক বছর উনি চাঁদা দিয়েছেন 48,000 টাকা, উনি এই কাজটাই এখানে করছেন, বিনিয়োগটা উনি চেয়ে নিচ্ছেন। তারপরে এই বছর যদি ওনার সঞ্চয়পত্র আরও থাকে তাহলে এই যে লেখা আছে দেখেন উপর দিকে অ্যাপ্রুভড সঞ্চয়পত্র আদার দেন সিকিউরিটিজ, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওই যে আগের যে সঞ্চয়পত্রটা ওনার ছিল, এই যে ইনকাম ফ্রম সঞ্চয়পত্র, সেই সঞ্চয়পত্রটা আমরা এখানে দেখিয়ে দিতে পারি। যেমন দেখেন এই যে সঞ্চয়পত্রটা ওনার ছিল, এই সঞ্চয়পত্রটা আমরা এখানে দেখিয়ে দেবো। এই যে সঞ্চয়পত্রের নম্বর আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এই যে রিবেট আছে, এখানে এসে এই সঞ্চয়পত্রের অপশনটা সিলেক্ট করে দেব। এই যে নেম অফ ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ এটা হচ্ছে পরিবার সঞ্চয়পত্র, আমি দেব পরিবার সঞ্চয়পত্র। দেখেন PRI পরিবার সঞ্চয়পত্র, SANPATRA সঞ্চয়পত্র। এতে রেজিস্ট্রেশন নাম্বার আমি দিলাম, এই যে রেজিস্ট্রেশন নাম্বার। তারপরে ইস্যু ডেট হচ্ছে 1/2019, আমি এটা সিলেক্ট দিলাম বা টাইপ করে দিলাম। তারপরে ইনভেস্টমেন্ট এমন ওনার ছিল 3 লক্ষ টাকা সঞ্চয়পত্র, আমি এটা দিয়ে দিলাম 3 লক্ষ। দেখেন আর কোথায় ওনার ইনভেস্ট নেই। তারপরে সেভ ইন কন্টিনিউতে আমি ক্লিক করব। তারপরে আপনার খরচপাতি অর্থাৎ এক্সপেন্ডিচার, অর্থাৎ আপনি কী ধরনের খরচ করছে দেখেন ওনার 60,000 টাকা খরচ করছেন। খরচপাতি যেসে এক্সপেন্স অফ ফুড ক্লথিং অ্যান্ড আদার এসেন্সিয়াল, এখানে 60,000 টাকা উনি খরচ করছেন। তারপরে উনি আর কোথায় কোথায় খরচ করছেন দেখেন এই যে এডুকেশনাল এক্সপেন্স, অর্থাৎ শিক্ষার জন্য উনি 40,000 টাকা খরচ করছেন। যদি আরও হয় তাহলে আরও দিয়ে দিবেন। তারপরে অন্যান্য খরচও করছেন উনি আরও 10,000, অর্থাৎ পরিবেশের জন্য আরও খরচ করছেন 5,000। আর ওই যে ট্যাক্স চার্জ ইটিসি এই যে পেড, এখানেও আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর উনি টোটাল ট্যাক্স দিয়েছেন, আমরা দেখছিলাম টিডিএস দিল, দেখলাম এই যে 1500 টাকা, আমরা এখানেও 1500 দেব। এই 1500 টাকা হচ্ছে ওই যে টিডিএস দিয়েছিল তার সেই 1500 টাকা, অর্থাৎ যেখানে সঞ্চয়পত্রের সুদ থেকে তার টিডিএসটা দিয়েছিল এই 1500 টাকা। এই 1500 টাকা আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা এই যে ইনকাম আছে এই ইনকামে ক্লিক করবেন। ক্লিক করার পর যে সঞ্চয়পত্র আছে, সঞ্চয়পত্রের ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট সঞ্চয়পত্র, দেখেন এখানে এই 1500 টাকা উনি টিডিএস দিয়েছিল। এই টিডিএসটা ওনার খরচ, এই জন্য আমরা এক্সপেন্ডিচারে যাব। যাওয়ার পর এই যে ট্যাক্স এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে 1500 টাইপ করে দেবো। এই হচ্ছে ওনার খরচটা। এখন এই খরচ মিলানোর পর সেভ ইন কন্টিনিউতে ক্লিক করব, আমরা এটা পেয়ে গেলাম।
তারপর এখন কি আছে, এখন অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস, অর্থাৎ আপনার কি কি সম্পদ আছে এবং আপনার সম্পদ কোথায় কোথায় ব্যবহার করছেন এই বিস্তারিত তথ্য দেবেন। যেমন এগ্রিকালচার প্রপার্টি, ওনার সম্পদ আছে, যেমন জমি আছে ওনার এই 15 শতক কিনছে, এখানে 15 ডিসিমিল কিনছে 20,000 টাকা দিয়ে, এটা গ্রামের সম্পদ, এই জন্য এখানে 20,000 দেখানো হচ্ছে। তারপর একটু নিচে আসেন, নিচে আসার পর দেখেন এই যে ফিনান্সিয়াল অ্যাসেট, অর্থাৎ ওনার সঞ্চয়পত্র আছে। তো সঞ্চয়পত্রে কী আছে, পরিবার সঞ্চয়পত্র অত তারিখ খুলছে, অত এই 3 লক্ষ টাকা, এই যে আগের যেটা ছিল এটা এখানে দেখানো হয়েছে, আর কিছুই না। তারপর আমরা একটু সামনে যাই, সামনে যাওয়ার পর দেখেন লেখা আছে ওনার ডিপিএস থাকলে আপনারা ডিপিএস দিবেন, ডিপিএস এর নাম দিবেন ডিপিএস, তারপর ব্যাংকের নাম দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, ব্যালেন্স কত টাকা আছে তাও লিখবেন। ওনার যেহেতু ডিপিএস নেই এটা আমি উঠিয়ে দিলাম। তারপর আর একটু নিচে আসলাম, ওনার সোনা আছে দেখেন 2 ভরি এবং সেটা গিফট পেয়েছেন, এই জন্য উনি এটা লিখছেন যে মূল্য 0। তারপর ওনার আরও কিছু ফার্নিচার আছে, যেমন আলমারি আছে, আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো কিনছেন 10,000 টাকা 5,000 টাকা দিয়ে। তারপর আর একটু নিচে আসি, নিচে আসার পর ওনার মোট যে টাকাটা, এই টাকাটা এখানে লক্ষ্য করবেন কত হয়েছে। দেখেন ওনার গ্রস ওয়েলথ হচ্ছে 5,69,711 টাকা। উনি এখান থেকে যে নেট ওয়েলথ, অর্থাৎ গত বছর যে ওনার আয়টা ছিল সেটা ছিল মাত্র 1,12,760 টাকা, কিন্তু এই বছর তার হয়ে গেছে 5,69,713 টাকা। এর মধ্যে থেকে উনি খরচ করছেন এই বছর যেটা দেখাইছেন চার্জ আউটফ্লো অ্যান্ড ডিউরিং ইনকাম ইয়ার মাত্র 1,16,500 টাকা উনি খরচ করছেন। তার মানে ওনার হাতে আরও 4,57,606 টাকা রয়ে গেছে। এই যে 4,57,606 টাকার মধ্যে উনি এই টাকাটাতে কি কি কাজ করছেন সেটা হিসাব করে দেখাইছেন, যে 3 লক্ষ টাকার সঞ্চয়পত্র, তারপরে আছে জিনিসপত্র ইত্যাদি করার পরও দেখা যায় হাতে আরও 11,600 টাকা রয়ে গেল। এই 11,600 যে হাতে রয়ে গেল, এই টাকাটা আমরা এখান থেকে জাস্ট কপি করে নেব। কপি করে নিয়ে এই যে ক্যাশ ইন হ্যান্ড আমরা এখানে দেখে দেব, যে ক্যাশ ইন হ্যান্ড। দেখেন ক্যাশ ইন হ্যান্ডে এখানে আছে কত, এখানে ক্যাশ ইন হ্যান্ডটা আমরা 0 বানাই দিই। দেখেন 0 বানানোর পর ক্যাশ ইন হ্যান্ডে যত থাকবে, দেখেন এখন কত টাকা অব্যয়িত রয়েছে 46,000। এই ক্যাশ ইন হ্যান্ড বা এই টাকাটা কপি করে নেবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর এই টাকাটা এসে যেমন ক্যাশ ইন হ্যান্ডে আমরা স্পষ্টভাবে এখানে বসিয়ে দিব ক্যাশ ইন হ্যান্ড। দেখেন এখন 0 হয়ে যাবে, যেখানে এখন 0 হয়ে গেছে, অর্থাৎ এখানে যে টাকাটা বেশি থাকবে সেই টাকাটা যদি ক্যাশ ইন হ্যান্ডে আমরা বসিয়ে দিই তাহলে ডিফারেন্সটা 0 হয়ে গেলেই আপনার সঞ্চয়পত্রের, ডিপিএসের, আপনার বেতনের সমস্ত আয় ব্যয়ের হিসাব মিলে যাবে। তাহলে ওনার কোথায় কোথায় কী আছে দেখেন, অ্যাগ্রিগেট অ্যামাউন্ট এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ ব্যাংকে আছেন ওনার 2 লক্ষ টাকা। এটা কোন ব্যাংকে আছেন সেটা উল্লেখ করেছেন, ব্যাংক অ্যাকাউন্ট অগ্রণী ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার এত, ব্যালেন্স আছে 2 লক্ষ টাকা। আর এই টাকাটা আছে ওনার হাতে, আর সঞ্চয়পত্র আছে 3 লক্ষ টাকা। টোটালটা মিলে গেল। দেখেন টোটাল মিলে যাওয়ার পর আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা দেখানো হচ্ছে, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট 30,000 দেখানো হচ্ছে। তারপরে আপনার টোটাল ইনকাম দেখানো হচ্ছে 3,42,000 এত টাকা। টোটাল এক্সাম্পট ইনকাম এই অত টাকা, এই তো টাকা সার পাওয়া গেছে, বাকি টাকার উপরে ওনার ট্যাক্স আসবে। তারপর সব টাকা এখানে হিসাব করে দেখা গেছে ওনাকে এই 1,500 টাকা দিতে হয়, কিন্তু এই 1,500 টাকা কিন্তু উনি দিয়ে দিচ্ছেন, অর্থাৎ সঞ্চয়পত্র যে 1,500 টাকা টিডিএস এটা দিতে হবে। তার জন্য আপনারা এখানে সেভ করবেন। আমি সেভ করলাম। সেভ করার পর নিচের দিকে একটা অপশন আছে দেখেন আপডেট ইয়োর পেমেন্ট স্ট্যাটাস, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু উনি টিডিএস অর্থাৎ ট্যাক্সের ডিডাকশন অফ সোর্স, তার জন্য আমরা ক্লেম করব, এই যে ক্লেম সোর্স টেক্সট এখানে ক্লিক করব, যেহেতু সঞ্চয়পত্রের এই জন্য সঞ্চয়পত্রে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, এই যে সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আপনারা এখানে টাইপ করবেন। টাইপ করার পর চার্জ করবেন। চার্জ করার পর যে টাকাটা আসবে সেটা আপনারা সেভ করে দিলেই আপনার এই ট্যাক্সটা আর দিতে হবে না। তারপর যেহেতু আমি এটা ডেমো দেখাচ্ছি, ওনার চার্জ করলে এটা দেখাবে না, কারণ এটা ভুল দেখাবে, দেখেন ভুল দেখাচ্ছে। আর যদি চার্জ করার পর পেয়ে যান, আপনার সঠিক তথ্য দেবেন, তখন এটা পেয়ে যাবেন। আমি ডেমো দেখানোর জন্য এটা পাচ্ছি না। তারপর আমরা গো টু রিটার্নে যাব। গো টু রিটার্নে আসলাম। রিটার্নে আসার পর আমার এই রিটার্নটা দেখতে পাবো, যেখানে আমি রিটার্নে চলে আসলাম। তারপরে এখান থেকে যখন ট্যাক্সটা 0 হয়ে যাবে, তারপরে নিচের দিকে আসবেন, ওই যে প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম আপনার পেজটা পাবেন। তারপর নিচের দিকে একটা সাবমিট অপশন আছে দেখেন,
এই সাবমিটে ক্লিক করলেই আপনার রিটার্ন সাবমিট হয়ে যাবে। তারপর এই সাবমিট কিন্তু রিটার্ন আপনারা প্রিন্ট করে নেবেন এবং আপনি এটা সাথে রাখবেন। সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পর এই যে আপনার নাম বা আপনার ছবিটা দেখা যাচ্ছে, এখান থেকে লগ আউট দিয়ে বের হয়ে যাবে। তাহলে ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এবং আপনাদের বুঝতে কোথায় কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।